প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে রেয়ামিল সংক্রান্ত আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছ এখানে স্থায়ী সম্পদ দেয়া আছে। এই স্থায়ী সম্পদগুলো রেয়ামিলের ডেবিট দিকে যাবে। এখন সৃজনশীল প্রশ্ন, তার মধ্যে আমাকে কিন্তু স্থায়ী সম্পত্তির পরিমাণটি বের করতে বলতে পারে বা দেখা যায় যে স্থায়ী সম্পদের পরিমাণ কত। আসবাবপত্র, দালান কোঠা, কলকবজা ও যন্ত্রপাতি, মেশিন, অফিস সরঞ্জামের মধ্যে আমাদের কম্পিউটার বা ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, ফ্রিজ হোক বা প্রিন্টার মেশিন হোক, এই জাতীয় সম্পদগুলো অফিস সরঞ্জামের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকি। ডেলিভারি ভ্যান, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট। তবে সুনাম নিয়ে কিন্তু আসলে হিসাবরক্ষক তাদের মধ্যে একটা মত পার্থক্য আছে। তবে আমরা সুনামটাকে কিন্তু স্থায়ী সম্পত্তির মধ্যে দেখিয়ে থাকি। আবার এই সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক এবং কপিরাইট অস্পর্শনীয় সম্পত্তির মধ্যে কিন্তু দেখিয়ে থাকি। যদি আমাকে বলে যে অস্পর্শনীয় সম্পত্তির পরিমাণ কত, ইজারা সম্পত্তি ইত্যাদি। এরপরে মূলধন জাতীয় ব্যয়, যদি আমাকে মূলধন জাতীয় ব্যয় বের করতে বলে, তাহলে স্থায়ী সম্পত্তির সাথে দীর্ঘমেয়াদী বিনিয়োগের টাকা আমাকে যোগ করতে হবে। এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে কি কি আসতে পারে? বিনিয়োগ, সঞ্চয়পত্র, প্রদত্ত ঋণ ইত্যাদি। তারপরে চলতি সম্পদ অথবা স্বল্পমেয়াদী সম্পদ, যেটা পরিবর্তনশীল। চলতি সম্পদ কিন্তু কখনোই স্থায়ী সম্পত্তির মতো স্থির থাকে না, এটা প্রতিনিয়ত পরিবর্তনশীল, যেরকম আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল। হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব অথবা দেনাদার, প্রাপ্য বিল অথবা প্রাপ্য নোট, সমাপনী মজুত পণ্য, অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত সাপ্লাইজ, যত প্রকার খরচ অগ্রিম আছে, খরচ অগ্রিম সমূহ, এবং যত প্রকার আয় বকেয়া আছে, সেই আয় বকেয়া সমূহ। স্বল্প মেয়াদী বিনিয়োগ, বিনিয়োগটা সবসময় দীর্ঘমেয়াদী বিনিয়োগ হয়, তবে যদি বলা থাকে স্বল্প মেয়াদী বিনিয়োগ, তাহলে অবশ্যই সেটা চলতি সম্পত্তির মধ্যে আসবে। খুচরা যন্ত্রাংশ এবং জ্বালানি পণ্য, যে পণ্য বিক্রয়ের জন্য কিন্তু পাঠানো হয়, এইগুলো আমার চলতি সম্পত্তির মধ্যে আসবে। এরপরে অলিক সম্পদ, বাস্তবে যে সম্পত্তির আসলে কোনো অস্তিত্ব নেই, কিন্তু আসলে এটাকে আমরা সম্পত্তি হিসেবেই বিবেচনা করে থাকি। তার একটি কারণ আছে, সেই কারণটা আমি আরেকদিন ব্যাখ্যা দেব। এই অলিক সম্পত্তির মধ্যে যেগুলো আসে: বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচাবলী, শেয়ার অবলেখকের কমিশন, শেয়ার অবহার। এখন এই শেয়ার অবলেখকের কমিশন বা শেয়ার অবহার সম্পর্কে আমরা হয়তো অনেকে নাও জানতে পারি। শেয়ার অবলেখকের কমিশন হলো যার মাধ্যমে কোম্পানি শেয়ার বিক্রি করে, তাকে এই শেয়ার বিক্রির জন্য একটা কমিশন প্রদান করতে হয়। আর শেয়ার অবহার হলো শেয়ারের যে লিখিত মূল্য থাকে, তার থেকে যদি কম মূল্যে বিক্রি করা হয়, যে কয় টাকা শেয়ার আমি কম বিক্রি করলাম, সেটাকে অবহার বলা হয়। যেমন আমি 1000 শেয়ার আমার কাছে আছে, প্রতিটা শেয়ারের দাম এখানে 10 টাকা। এখন আমি 2 টাকা কমে, অর্থাৎ 8 টাকা এখানে বিক্রি করলাম, তাহলে এই যে 2 টাকায়, এটা হলো শেয়ার অবহার। তাহলে 1000 শেয়ারের বিপরীতে আমার শেয়ার অবহারের যে টাকা, সেটার পরিমাণ হবে 2000 টাকা। এইটাকে, এই লেনদেনটাকেও আমরা অলিক সম্পদ হিসেবে বিবেচনা করে থাকি। আশা করি শিক্ষার্থীরা তোমরা স্থায়ী সম্পদ, মূলধন জাতীয় ব্যয় এবং চলতি সম্পদ ও অলিক সম্পদ সম্পর্কে ভালোভাবেই বুঝতে পেরেছো।